ঋষি আয়ুধ ধৌমের তিন প্রধান শিষ্য, তারা ছিলেন আরুণী, বেদ আর ভগবান। এদেরকে তিন প্রধান গুণ সত্য, তম, রজর প্রতীক হিসেবে মনে করা হয়। আজকে আমরা একটুখানি সরে গিয়ে ঋষি বেদ, আয়ুধ ধর্মের শিষ্য ঋষি বেদ, তার আশ্রমে পালিত তার শিষ্য ঋষি উত্তঙ্কের গল্পের কিছুটা শুনি। তারই সঙ্গে কিছু মৌলিক জীবন শিক্ষার কথাও অবশ্যই থাকবে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই যে যথারীতি আগের পর্বের লিঙ্কগুলো দেওয়া থাকছে ডেসক্রিপশন বক্সে। একটা কথা বলি, বেদ বেদ মানে একটা সাংঘাতিক ব্যাপার, সবসময় এটা আমরা জানি। বেদ মানে জ্ঞান, বৈদিক যুগ, বেদ ঋষি, চারি বেদ। এবার আমরা এখন আলোচনা করছিলাম বেদ নামের শিষ্য, আয়ুধ ধর্মের তৃতীয় শিষ্য বেদ। বেদ সম্পর্কে যেটা বলা হয়েছে, উনি নাকি বলদের মতো পরিশ্রম করতেন আশ্রমে। এটাকে খারাপ ভাবে ভাবলে খারাপ ভাবে বলা যায়, ভালোভাবে ভাবলে ভালোভাবে বলা যায়। অর্থাৎ কঠোর পরিশ্রম, বলদের মতো মানে কি, কঠোর পরিশ্রম করতেন। এবং এটাই রীতি ছিল, এটাই রুল অফ দ্য গেম। পরে উনি নিজেও আশ্রম খুলেছিলেন এবং সেই আশ্রমে তার একজন শিষ্য ছিল, তার নাম ছিল উত্তঙ্ক। আমরা উত্তঙ্কর গল্প পরেই বলবো, কিন্তু তার আগে এনার সম্পর্কে বলিনি। ইনি মানে বেদ যিনি আর কি, বড়দের মতো পরিশ্রম করতেন। খাওয়া, আরাম তার তালিকায় ছিল না। আমি এক জায়গায় পড়েছিলাম, মানে ওটা বেদের ভাষ্য, গীতার ভাষ্য। গীতা যত না লেখা হয়েছে, গীতার ভাষ্য লেখা হয়েছে তার 1000 গুণ। মানে অনেক পণ্ডিত গীতা নিয়ে লিখেছে, কিন্তু আমার কাছে গীতার ওই অংশটা, মানে এই বেদে, মানে শিষ্য বেদ পরে যিনি গুরু হবেন সেই বেদে প্রসঙ্গকে আমার গীতার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা শেয়ার করি এখানে। যদি সাধারণ মানুষের গীতা বুঝতে হয় তাহলে 3টে জিনিস বুঝতে হবে। বলেছে যে লোভবিহীন আহার। আমরা এখন লোভবিহীন আহার করি, মনে হয় খানিকটা, তাও পুরোটা নয় এখন মনে হয় লোভবিহীন আহার। লোভবিহীন আহারটা হচ্ছে ওই সত্য আদর্শ জায়গা, লোভবিহীন আহার করবে, গীতা তো ওরকমই আছে। তারপরে বলেছেন আলস্যবিহীন বিশ্রাম। আমাদের বিশ্রাম মানে 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা ডিস্টার্ব যেন কেউ না করো, ভোজ করে এইটা বিশ্রাম। তোমার শরীর নামক যে যন্ত্রটা আছে, আর কিছু মনে করবেন না, কিন্তু আমি কিন্তু কোনো জ্ঞান দেওয়ার চেষ্টা করছি না, প্রাসঙ্গিক ভাবে আলোচনা করছি মাত্র, যেগুলো অনেকে এর আগে অনেকবার বলে গেছেন। আমি শুধু শেয়ার করছি যে আলস্যবিহীন বিশ্রাম এটা করা খুব মুশকিল। এবার বিভিন্ন লোকে বিভিন্ন পরামর্শ দেয়, ডাক্তাররা একরকম পরামর্শ দেন, আমাদের শরীরের অবস্থাটা একরকম, যার যেরকম শারীরিক কারণে বিশ্রাম প্রয়োজন, আলস্যবিহীন। আমার কিছু বন্ধু বান্ধব আছে, আমাদের তুই না, যারা আয়েস করতে ভালোবাসে। আয়েস মানে বুঝতে পারছো, এটা এক ধরনের আলস্য। আয়েস কিন্তু নট অ্যাপ্রুভ। হ্যাঁ, বিশ্রাম ইজ অ্যাপ্রুভ। তো গীতার সার তন্ত্র বলেছে লোভবিহীন আহার, যতটা সম্ভব সত্য, এটা মাথায় রেখে আলস্যবিহীন বিশ্রাম। আরেকটা বলেছে হিংসাবিহীন যুদ্ধ। হিংসাবিহীন যুদ্ধটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তুই আমার বন্ধু, কিন্তু তোর সম্পর্ক আমার মনে মনে অনেক ঈর্ষা, দেশ বিদ্বেষ আছে, কিন্তু সংখ্যাটা হয়তো খুব কম, কিন্তু আছে। এবং সেই ঈর্ষা, দেশ, অসম্মত সম্পর্ক আমার যা আছে, সেগুলো যদি আমি কমাতে পারি, সেইটি হচ্ছে আমার সঙ্গে আমার যুদ্ধ, বা তোর সঙ্গে আমার যুদ্ধ। দেশে দেশে যুদ্ধ হয়, আমরা তো জানি, দলে দলে দলাদলে, আজকাল তো ওদের সারাক্ষণই যুদ্ধ লেগে আছে।
এগুলো কিন্তু সবই এখান থেকে শেখার উপায় আছে, এবং এই কথাগুলো যদি আমরা অন্তর দিয়ে বিশ্বাস করি এবং তখন যদি কাউকে কিছু এটা বলি, তখনই সেইটা বিশ্বাসযোগ্য হবে যে না, এই কথাগুলোর ভ্যালু আছে। গীতাতে তো অনেক কিছু লিখে আছে, অনেক ভালো ভালো কথা লেখা আছে। গীতাটাকে আমি নমস্কার করে গিয়ে এবার একটা কুকর্ম করলাম। আদালতে আগে আমি সিনেমায় বিশেষ করে দেখতাম, সত্য বই মিথ্যা বলিব না, হেনা তেনা বলে গীতার উপরে হাত রাখা হতো। তারপরে আমরা জানি যে যা বলছে পুরোটাই মিথ্যা বলছে। তো আমি সেগুলো বলছি না, কটাক্ষ করছি না, ব্যঙ্গ করছি না। মহাভারতের যেই জায়গায় সত্যতম রজতম এই তিনটে ট্রেড বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, ত্রিগুণ, এবং আমাদের যে তিনজনের কথা বলা হয়েছে, উপমন্যু এবং আগে ছিল আমাদের আরুণি আর বেদ, তিনজন আয়ত ধর্মের শিষ্য, এই যে পরিপ্রেক্ষিতে আলোচনা করলাম তার কারণে পুরোটাই মহাভারতে আছে। এবং এই যে যার কথা একটু আগে বলছিলাম, বেদ, খাওয়া আরাম তার তালিকায় ছিল না। শিক্ষা সমাপ্ত করে গৃহে ফিরে গিয়ে তিনি বিয়ে করেছিলেন, সংসারী হয়েছিলেন, এবং উনি আশ্রম খুলেছিলেন। সেই আশ্রমে তখন দিন এই আশ্রমকে বলা হতো গুরুকুল, এখনো বলে, কিন্তু উৎপত্তি তখন হয়েছিল গুরুকুল। একটা জিনিস বলে শেষ করবো ওনার সম্পর্কে। আমরা যখন চাকরি করতাম, বস কথাটা আমাদের খুব চলত। বস, যিনি পরিচালনার দায়িত্বে থাকে, ছোট ইউনিট, বড় ইউনিট, মাঝারি ইউনিট, যেরকমই থাক না কেন, একজন করে বস থাকে সব অফিসে, প্রাইভেট হোক সরকারি হোক। আমরা না যারা একটু ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করতাম, আলোচনা করতাম, তাহলে বসের হিউম্যান ফেস নিয়ে, বস উইথ হিউম্যান ফেস আমরা খুব আশা করতাম। মানুষ হিসাবে যেন তাকে আমি দেখতে পাই যিনি আমার বস হবে, এবং এই প্রত্যাশাটা বা এক্সপেকটেশনটা ছিল আমার বসের কাছে, বসের যেন হিউম্যান ফেস থাকে। আমি যখন বস হলাম, প্রশ্নটা হচ্ছে আমিও কি সেই হিউম্যান ফেসটা দেখিয়েছি? আমি ওই মানে ব্যাপারে যাচ্ছি না, কিন্তু এগুলো কিন্তু জীবনেরই অঙ্গ। আমি যখন অন্যের কাছ থেকে যেটা প্রত্যাশা করি, মনে রাখবেন, হয়তো জানি না কাউকে আঘাত দিচ্ছি কিনা, আমাদের বাড়িতেও কিন্তু আমরা লোকদের মাইনে দিয়ে রাখি, ডোমেস্টিক হেল্প বলে বা গৃহে যাদের আমাদের সহায়িকা বলি, বা অনেকে রাখেন, মানে অন্যান্য কাজও করে দেন বাড়িতে। তার প্রতি আমরা কতটা মানবিক, মানে একই ব্যাপার। কিন্তু অফিসে যেমন আমি কারো হিউম্যান ফেস চাই আমার বসের কাছ থেকে, আমি যখন বস হলাম, আমি সেই হিউম্যান ফেস, মানবিক মুখটা বজায় রাখছি অন্তর থেকে, দেখানোর জন্য না। তো এই জিনিসগুলো এই বেদের মধ্যে ছিল, কিন্তু উনি জন্মেছেন উপমা বা প্রতীকীতে। যখন এই গল্পগুলো বলা হচ্ছে, বেদ কিন্তু তমগুণের প্রতি কি দেখানো হয়েছে। বলদের মতো খেটেছেন, বিশ্রাম করতেন না। কে কতটা করবে তার ব্যাপার, সেটা আমি বলছি, এখানে যে আলোচনা হচ্ছে সেটাই শেয়ার করছি। কিন্তু উনি যখন নাকি গুরু হয়েছেন, গুরুকুল খুলে গুরু হয়েছেন, শিষ্য আসতো ওনার আশ্রমে, he used to maintain a human face. বেদের উল্লেখ বা বৈশিষ্ট্য হচ্ছে উনি তম বৈশিষ্ট্যের প্রতীকী বা প্রতিনিধিত্ব করছেন এই গল্পের মাধ্যমে, কিন্তু উনি কিন্তু বস উইথ এ হিউম্যান ফেস, এটাই ওনার কাছ থেকে শেখার ছিল। এরপরে আমরা আলোচনা করব উতঙ্ক, এই বেদেরই শিষ্য ছিলেন। উতঙ্ক কিন্তু আরেকটা বড় শিক্ষণীয়, মানে এই যুগে এই সময়ের সঙ্গে সরাসরি কোনো মিল নেই, হয়তো আবার মিল থাকতেও পারে, এবং ওনার শিক্ষাটা বা ওনার ঘটনাটা বা ওনার জীবনীটা হয়তো বিক্ষিপ্ত বা প্রক্ষিপ্ত, যেভাবে আপনি বলুন না কেন, কিন্তু খুব ইন্টারেস্টিং বটে। কি ইন্টারেস্টিং? বেদ যখন গুরু হয়েছেন, উনি আবার আয়ত ধর্মের শিষ্য ছিলেন। একবার কাজে, বিশেষ কাজে তাকে আশ্রম ছেড়ে বাইরে যেতে হয়েছিল, এরকমই আছে মহাভারত। এবার বেদের যিনি স্ত্রী, ওই সময় তিনি ঋতুমতী হন। ঋতুমতী মানে আর তখনকার দিনের যে ভাষায় এটা বলা হয় বা বোঝানো হয়েছে যে সন্তানবতী হওয়ার যোগ্যতা অর্জন করেছে এমন একটা সময়।
যারা নারী তারা এটা ভালো করে জানেন, যারা বয়স্ক পুরুষ তারাও জানেন, নারীর ঋতুমতি পিরিয়ডটাকে তখন খুব মূল্য দেওয়া হতো, কাজে লাগানো হতো। তখন বোঝাই যাচ্ছে বলা বাহুল্য, লোকজন কম ছিল। সৃষ্টি রক্ষার তাগিদে তখন কিন্তু ঋতুমতী নারীকে সুযোগ দেওয়া হতো। এটা তার জন্মগত কর্তব্য ছিল ওই সময়টা যেন তিনি সৎ কাজে ব্যবহার করেন এবং গর্ভবতী হন। কি কন্ডিশনে কার সঙ্গে সেটা দ্বিতীয়, কিন্তু নারী ঋতুমতী হলে ওই সময়টা তাকে কাজে লাগাতে হবে সৃষ্টি রক্ষার তাগিদে। এবং তখন জনসংখ্যা কম ছিল, এটা আমার মনে, সেই জন্য। এইবার বেদ যখন নেই আশ্রমে, তার স্ত্রী ঋতুমতী হয়েছে, খুবই খুশিয়াল ব্যাপার। কিন্তু কে তাহলে সেই সময়টার সদ্ব্যবহার করবেন? আমি সদ্ব্যবহার কথাটা, অপব্যবহার নয়, সদ্ব্যবহার কথাটা বললাম। এবং আশ্রমে যারা অন্যান্য মহিলা ছিলেন তারা এসে উতঙ্ক শিষ্য, বেদের শিষ্য উতঙ্ক, প্রিয় শিষ্য উতঙ্ক, এবং উতঙ্ক ওয়াজ ইন চার্জ অফ দ্য আশ্রম। উতঙ্ক তখন আশ্রমের দায়িত্বে ছিলেন, কারণ বেদ অন্যত্র গেছেন জরুরি কাজে। আশ্রমের মহিলারা এসে উতঙ্ককে বললেন যে তুমি এই সদ্ব্যবহার করো, তুমি এই ঋতুমতী হওয়া গুরু পত্নী, তার সম্মান রক্ষা করো, তাকে তুমি গর্ভবতী করো। এটা আশ্রমের মহিলারা বলেছেন। এমন নয় মানে আমাদের ক্ষেত্রে এই যুগে যেটা অনেক এত প্রথমেই বাপেরা গুরু নেই, তারপরে একটা সুযোগ পাওয়া গেল, এইবার গুরু পত্নীর সঙ্গে আমার একটা রিলেশন, এরকম আছে। ঋতুমতী তো প্রত্যেক মাসেই ঋতুমতী হয়। ঋতুমতী তারপরে একটা সময় থাকে, এটা সবাই জানেন, সময় থাকে তখন কি কনসিভ করার সময় থাকে। হ্যাঁ, একটা ওই প্রত্যেক মাসেই আসে। হ্যাঁ, প্রত্যেক মাসেই আসে। প্রত্যেক মাসেই তাকে এখন গর্ভবতী হয়ে গেলে তো সে আর গর্ভ নিতে পারছে না, যতক্ষণ সন্তান প্রসব হচ্ছে। প্রসব হওয়ার পরেও বুঝছি আমি যে প্রসব হওয়ার পরে যখন ফ্রি আছে তখন রীতিমতো হলেই তাকে ইয়ে করতে হবে, ব্যবহার করতে হবে। ছিল বলা আছে তখন যেটা ছিল। এখন আমাদের অনেক উপকরণ আছে, যার জন্য আমাদের জন্ম নিয়ন্ত্রণ এত বেশি লোক হয়ে গেছে, এখন উল্টোটাই প্রযোজ্য। জন্ম নিয়ন্ত্রণটা দরকার, সরকার থেকে, সমাজ থেকে, পরিবার থেকে। নিজেরাও জানি যে ঋতুমতী হলে মেয়েকে গর্ভবতী হতে হবে না, এখন যা সমাজ। তখন কিন্তু এটা ছিল, মানে অন্তত গল্প সেরকম আছে, হয়তো গল্পের খাতিরে এইটাকে ফোকাস করেছে। সবসময় এটাই কি ছিল আমি কতটা তো বলতে পারবো না, কিন্তু এখানে গল্পে এটা আছে। এবং উতঙ্ককে যখন আশ্রমের মহিলারা এসে বললেন তুমি করো, তখন হি রিফিউজড। তার ন্যায়বোধ বা নীতিবোধ, আমি জানি না সত্যতম রজ ওই ভাবেই উনি করেছেন কিনা, অন্য কোনো শিক্ষা থেকে করেছেন কিনা, বা তাকে মাতৃরূপে দেখেছেন বলে এটা করব না, প্রত্যাখ্যান করেছিল। তিনটে অত্যন্ত মূল্যবান জীবন শিক্ষার কথা শুনলাম, সেগুলো কি মনে তো আছেই, তবুও আরেকবার বলে নেই। সেটা হচ্ছে লোভবিহীন আহার, আলস্যবিহীন বিশ্রাম, আর হিংসাবিহীন যুদ্ধ। আচ্ছা ভেবে দেখুন তো, আমরা এই যে ভোট পর্বের মাঝখানে আছি, এইখানে বসে আপনারা আমার সঙ্গে একমত হতে পারেন কিনা যে এই ভোট যুদ্ধ এক প্রকারে বলা যায় যে এটা হচ্ছে হিংসা ছাড়া যে যুদ্ধ, তারই একটা প্রকার। এটা বলা যেতেই পারে, ধরা যেতেই পারে মানব সমাজের উন্নতির সঙ্গে সঙ্গে এই যে ডেমোক্রেসির ফর্ম ইভলভ হয়েছে, তারই একটা। রাজ্যের ক্ষমতা দখলেরই লড়াই ভোট যুদ্ধ। এটা পুরাকালে হতো সরাসরি যুদ্ধ করে, এখনো ইদানিংকালেরও আমি কিছু উদাহরণ দিতে পারি যেখানে যুদ্ধ করে একটা দেশ বা দেশের অংশ করায়ত্ত করা হয়েছে, অথবা প্রায়শই রাজ্য দখল করা বা ক্ষমতা দখলের উপায় হিসেবে রক্তক্ষয়ী বিপ্লব আমরা দেখেছি, পড়েছি। আর একটা দেখেছি রক্তক্ষয়ী
কুডেটা বা সামাজিক যুদ্ধ সেটাও দেখেছি। সেই তুলনায় নিশ্চিতভাবে ভোট যুদ্ধ হচ্ছে একটা হিংসাবিহীন যুদ্ধ। আমি এই সুযোগে আপনাদের সবার কাছে আবেদন জানিয়ে রাখি, এই হিংসাবিহীন যুদ্ধে অংশগ্রহণ করুন। এটা নিশ্চিত করবে ভবিষ্যতেও এই পদ্ধতিটা বজায় রাখা।